নমস্কার বন্ধুরা, মনে করুন আপনার কাছে কিছু মোটা টাকা আছে। আপনি চান এই টাকাটা কোথাও ইনভেস্ট করে প্রতি মাসে মাসে কিছু উপার্জন করতে। এবার আপনার জন্য কী কী অপশান আছে দেখুন। দুটো অপশানের কথা তো আমরা সবাই জানি। একটা হলো পোস্ট অফিসের MIS, আরেকটা যদি আপনি সিনিয়র সিটিজেন হন তাহলে সেক্ষেত্রে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই দুটো স্কিমই খুবই সেফ এবং সিকিউর এবং এখান থেকে আপনি গ্যারান্টেড রিটার্ন পেতে পারবেন। কিন্তু সমস্যা হলো এখান থেকে যে রিটার্নটা আপনি পাবেন সেই রিটার্নটা কিন্তু কম। পোস্ট অফিসের MIS এর ক্ষেত্রে আপনি 7.4% রিটার্ন পাবেন, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ক্ষেত্রে একটু বেশি, এক্ষেত্রে আপনি 8.2% রিটার্ন পাবেন। কিন্তু যদি এমন হয় যে আপনি একটু রিস্ক নিতে চান, তার বদলে আপনি একটু রিটার্নও বেশি চান, তাহলে আপনি কোথায় ইনভেস্ট করবেন? সেক্ষেত্রে আপনার জন্য একটা অপশান হতে পারে মিউচুয়াল ফান্ডের সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান বা সংক্ষেপে SWP। বর্তমানে এই SWP কিন্তু খুবই পপুলার হয়েছে। তো আমি আমার এই ভিডিওতে আপনাকে SWP সম্বন্ধে বিস্তারিতভাবে বলবো। তো আসুন আমরা জেনে নিই যে SWP ব্যাপারটা কি। SWP হলো যে আপনি কিছু লামসাম টাকা মিউচুয়াল ফান্ডে জমা করবেন। এইবার আপনার ওই মিউচুয়াল ফান্ড থেকে প্রতি মাসে বা কোয়ার্টারেতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। তো এইটা হলো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এইবার আমরা দেখে নিই যে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান যেটা, সেটা কিভাবে কাজ করে। তো আপনাকে আমি বলি যে কিভাবে এই SWPটা কাজ করে। মনে করুন আপনি মিউচুয়াল ফান্ডে 10 লাখ টাকা ইনভেস্ট করতে চান। এবার যে মিউচুয়াল ফান্ডে SWP আপনি করছেন সেই মিউচুয়াল ফান্ডেতে 10 লাখ টাকা দিয়ে কিছু ইউনিট কেনা হবে। এবার যে মিউচুয়াল ফান্ডটা কিনছেন, যেদিন আপনি কিনলেন সেই দিনের একটা NAV থাকবে। মনে করলাম সেই দিনে ওই মিউচুয়াল ফান্ডের NAV হলো 20 টাকা। এবার NAV কি নিশ্চয়ই আপনি জানেন, NAV হলো ওই মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের দাম। তাহলে 10 লাখ টাকা দিয়ে আপনি কতগুলো ইউনিট কিনতে পারবেন? 10 লাখ ডিভাইড বাই ওই দিনের NAV মানে 20, তাহলে হলো 50,000। তার মানে আপনি মিউচুয়াল ফান্ডেতে 50,000টা ইউনিট কিনে নিতে পারলেন। এইবার কি হবে, আপনি 1 বছর ওয়েট করবেন। জেনারেলি SWPগুলোর একটা মিনিমাম লক ইন পিরিয়ড থাকে। এইবার মনে করলাম 1 বছর হয়ে গেছে। এবার 1 বছর পর প্রতি মাসে আপনি ইনস্ট্রাকশন দিলেন যে আমার এই মিউচুয়াল ফান্ড থেকে প্রতি মাসে 6,000 টাকা করে দিতে হবে। দেখুন এবার টাকাটা কোত্থেকে আসছে। তো এবার 1 বছর পার হয়ে গেছে। 1 বছর পর আপনি দেখলেন যে মিউচুয়াল ফান্ডটাতে আপনি ইউনিটগুলো কিনে রেখেছেন সেই মিউচুয়াল ফান্ডটার NAV বেড়ে গেছে। এখন NAV হয়ে গেছে 22 টাকা। তাহলে ওই মাসে যদি আপনাকে 6,000 টাকা দিতে হয়, তাহলে ওই মিউচুয়াল ফান্ডের যে ইউনিটগুলো আছে সেগুলো বিক্রি করেই তো দেবে মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনাকে টাকাটা। এখন একটা ইউনিটের দাম হলো 22 টাকা আর আপনাকে দিতে হবে 6,000 টাকা। তাহলে কতগুলো ইউনিট বিক্রি করতে হবে? 6,000 ডিভাইড বাই 22, তাহলে সেটা দাঁড়াচ্ছে 272.724। তাহলে প্রথম মাসে যখন আপনার অ্যাকাউন্টেতে 6,000 টাকা ক্রেডিট হবে, তখন আপনার যে মিউচুয়াল ফান্ড সেই মিউচুয়াল ফান্ড থেকে 272.724 ইউনিট বিক্রি হয়ে যাবে। তো আপনি বুঝতেই পারলেন যে প্রথম মাসে আপনি 6,000 টাকা পেলেন ঠিকই, বিনিময়ে কিন্তু আপনার 272 ইউনিট চলে গেল। তো আপনার কাছে এখন আর কতগুলো ইউনিট রইল? 50,000 থেকে আমি 272.728 মাইনাস করে দিলাম। তো আমার কাছে ইউনিট রইল 49,727.272 ইউনিট। এইবার সেকেন্ড মাসে আপনাকে আবার 6,000 টাকা দেবে। তো মনে করলাম যে সেকেন্ড মাসে মিউচুয়াল ফান্ডের NAV আরও বেড়ে গেছে, বেড়ে কত হয়েছে? 22.5 হয়ে গেছে। তো এখন যদি আপনাকে 6,000 টাকা দিতে হয়, তাহলে তাদের কতগুলো ইউনিট বিক্রি করতে হবে? 6,000 ডিভাইড বাই 22.5, তার মানে হচ্ছে 266.667। তো সেকেন্ড মাসের পরে আপনার ব্যালেন্স ইউনিট কত রইল? 49,460.605। এইভাবে থার্ড মাসে তো যখন আপনি 6,000 টাকা তুলবেন, আমি ধরলাম যে থার্ড মাসেতে আপনার NAV আরও বেড়ে গেছে, অর্থাৎ আপনার যে মিউচুয়াল ফান্ড সেটা খুব ভালো পারফর্ম করছে। থার্ড মাসে গিয়ে তার NAV হয়ে গেছে 23 টাকা। তাহলে এক্ষেত্রে আপনাকে আরও কম ইউনিট বিক্রি করতে হবে। তাহলে আপনার এক্ষেত্রে ইউনিট বিক্রি করতে হবে কত? 6,000 ডিভাইড বাই 23 মানে 260.869 এই ইউনিট বিক্রি করতে হবে। তো তৃতীয় মাসের শেষে আপনার ব্যালেন্স ইউনিট কত থাকলো? আগে যা ইউনিট ছিল তার থেকে এটা মাইনাস করে দিলাম, মাইনাস করে দিয়ে দাঁড়াচ্ছে 49,199.7354। তো তৃতীয় মাস পরে আপনার এই ইউনিট দাঁড়ালো। এবার যদি আমি দেখি যে তাহলে থার্ড মাসের পরে আপনার মিউচুয়াল ফান্ডের ইউনিট কত হলো? ইউনিট তো কমে গেল, 50,000 থেকে কমে 49,199.735 হলো ঠিকই, কিন্তু সেই সময় মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের দামও তো বেড়ে আছে 23 টাকা।
তাহলে তৃতীয় মাস পরে যদি আমি দেখি যে টোটাল মিউচুয়াল ফান্ডের ভ্যালুটা কত হলো, ভ্যালুটা যদি দেখতে চাই তাহলে কত হবে, যে ইউনিটটা পড়ে আছে 49,199.735 ইন্টু ওই সময় একটা ইউনিটের ভ্যালু হয়ে গেছে 23 টাকা, সেটাকে যদি গুণ করি তাহলে দেখা যাচ্ছে যে 11,31,593.91। তো 3 মাস পরে আপনার যে টাকা জমা করেছিলেন 10 লাখ টাকা, তার থেকে এখনও আপনার বেশি টাকাই আছে, মাঝখানে আপনি 3 মাসে 18,000 টাকা তুলে নিয়েওছেন। এইবার এটা কন্টিনিউ চলতে থাকবে যতদিন না আপনার ওই ক্যাপিটাল যেটা জমা করেছিলেন সেটা শেষ হতে থাকে, ততদিন পর্যন্ত আপনি এটা চালাতে পারবেন। তো এবার মনে প্রশ্ন আসবে যে তাহলে আমি কত টাকা জমা করলে কত টাকা প্রতি মাসে তুলবো যাতে আমার ক্যাপিটালটা কমে না যায়। আলটিমেটলি ক্যাপিটালটাও ইম্পর্টেন্ট না, ক্যাপিটালটা যদি কমে যায় তাহলে তো একটা সময় শেষ হয়ে যাবে, এটা কন্টিনিউ আর হবে না। তো আপনাকে যে টাকাটা জমা করছেন সেই টাকার থেকে এমন একটা পার্সেন্টেজ টাকা তুলতে হবে যাতে আপনার ক্যাপিটালটা ইম্প্যাক্ট না করে, অর্থাৎ ক্যাপিটালটা না কমে যায়। তো সেটাকে আমরা কীভাবে ক্যালকুলেশন করব, চলুন একটা সহজ এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিই। এটাকে বলা হয় সেফ উইথড্রল রেট, অর্থাৎ কত পার্সেন্ট আপনার জমা টাকার আপনি প্রতি বছর উইথড্রল করলে আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে সেটাকে হ্যাম্পার করবে না। মনে করুন আপনি 100 টাকা জমা করেছিলেন, এবার 1 বছর পরে আপনার জমা টাকাটার উপরেতে 12% রিটার্ন এসেছে এবং আপনার 112 টাকা হয়েছে। এইবার আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি আমাকে বলুন যে এ থেকে কত টাকা আমি তুলে নিতে পারি যাতে আমার ক্যাপিটালটার উপর কোনো ইম্প্যাক্ট আসবে না। তো আপনি খুব সহজেই বলবেন 12 টাকা, আর যদি এটা বলেন তাহলে সেটা কিন্তু ভুল হবে। কারণটা কি, কারণ ইনফ্লেশনের কারণে গত বছরের 100 টাকা আজকের দিনে 107 টাকার সমতুল। তো সেই কারণের জন্য আপনাকে 100 টাকা ধরলে হবে না, আপনাকে ধরতে হবে 107 টাকার সমান। তো 107 টাকা আপনাকে রেখে দিতে হবে, এটা হলো আপনার ক্যাপিটাল ভ্যালু। তাহলে বাকি রইল কত টাকা, 5 টাকা। এবার এই 5 টাকার মধ্যে সেফটি মার্জিন হিসাবে আপনি 1 টাকা রেখে দিলেন, তাহলে বাকি রইল কত টাকা, 4 টাকা। তাহলে 100 টাকায় আপনি 4 টাকা খরচা করতে পারবেন, তাহলে পার্সেন্টেজের হিসেবে কত এলো, 4%। সেই কারণের জন্যই বলা হয় যে আপনার এসডব্লিউপির সেফ উইথড্রল রেট হওয়া উচিত 4%, অর্থাৎ 4%-এর বেশি কিন্তু আপনি বছরে তুলতে পারবেন না। এবার যদি আমি আগের এক্সাম্পলটা দেখি, তাহলে আগের এক্সাম্পলটাতে আমি কী বলেছিলাম যে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করছেন, তাহলে 10 লাখ টাকার 4% কত হয়, 40,000 টাকা। তাহলে বছরে আপনি ম্যাক্সিমাম 40,000 টাকাই ওখান থেকে তুলতে পারবেন। তাহলে যদি সেটাকে আমি মান্থলি কনভার্ট করি কত আসছে, 3,333 টাকার মতো। তাহলে আপনি 10 লাখ টাকা জমা করলে সেফ উইথড্রল হিসাবে ম্যাক্সিমাম 3,333 টাকা তুলতে পারেন। যদিও আমি আগের এক্সাম্পলটা আরবিটারি হিসাবে নিয়েছিলাম, আর সেই কারণের জন্যই আপনাকে 6,000 টাকা তোলার কথা বলেছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে 4% হিসাবেই তুলতে হবে, নাহলে কিন্তু আপনার ক্যাপিটালটা কমে যাবে। আগের এক্সাম্পলে ক্যাপিটালটা কমে যায়নি, কারণ আমি দেখিয়েছিলাম মিউচুয়াল ফান্ডের এনএভিটা প্রতি মাসে মাসে 0.50 করে বাড়ছে, 22 থেকে 22.5, তারপরে 23, এত বেশি তো বাড়ে না, তো পার্সেন্টেজের হিসাবে অনেক দাঁড়িয়ে যায়। আপনি এটা এক্সপেক্ট করতে পারেন যে আপনার মিউচুয়াল ফান্ড থেকে 12% রিটার্ন আসবে, আর সেই কারণের জন্যই 4% হলো আপনার সেফ উইথড্রল রেট। এইবার আপনি আমাকে বলবেন কিছু মিউচুয়াল ফান্ডের এক্সাম্পল দিন যে মিউচুয়াল ফান্ডগুলোতে এই এসডব্লিউপি করা যেতে পারে। দেখুন প্রথম যেটা সেটা হলো ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ডে তো এসডব্লিউপি করা যেতেই পারে, কিন্তু সেখানে প্রবলেম এটাই যে ডেট মিউচুয়াল ফান্ডের রিটার্নটাই তো 8-9%। অলরেডি তো আপনি বিভিন্ন জায়গা থেকে 7-8%, 9% রিটার্ন পেয়েই যান, তাহলে ডেট মিউচুয়াল ফান্ড করে লাভ কী হলো। তো ডেট মিউচুয়াল ফান্ডে খুব একটা লাভ নেই, আপনাকে ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে, অর্থাৎ যে মিউচুয়াল ফান্ডেতে ইকুইটি বা শেয়ার মার্কেটেতে ইনভেস্ট হবে। আবার কমপ্লিটলি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে প্রবলেম এটাই যে যখন বিয়ার ফেজ আসবে, অর্থাৎ যখন মিউচুয়াল ফান্ড ডাউন থাকবে, সেই সময়তে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডের এনএভিটা খুব কমতে থাকবে। আবার সেই অবস্থায় যদি আপনি আপনার টাকা তুলতে থাকেন তাহলে তো আপনার ক্যাপিটালটা আরও কমে যাবে, সেটাও একটা সমস্যা। সেই কারণের জন্যই আমি সাজেস্ট করবো যে আপনি একটা ডেট আর ইকুইটির একটা কম্বিনেশান করে হাইব্রিড মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করুন। হাইব্রিড মিউচুয়াল ফান্ডে কী হয়, এখানে কিছু টাকা ইকুইটিতেও ইনভেস্ট হয়, আবার কিছু টাকা ডেটেতেও ইনভেস্ট হয়, সেই কারণের জন্য একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ থাকে। এবার আপনি আমাকে বলতে পারেন যে 2-1টা মিউচুয়াল ফান্ডের এক্সাম্পল দিন যেগুলো কিনা এসডব্লিউপি করা যেতে পারে, নাম বলুন। তো আমি একটা নাম বলতে পারি, যেমন ধরুন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ডেট অ্যান্ড ইকুইটি ফান্ড। এই ফান্ডে যদি আপনি পোর্টফোলিওটা দেখেন তাহলে কি দেখতে পাচ্ছেন, এর মধ্যে 68.88% ইকুইটি অর্থাৎ শেয়ার মার্কেটেতে ইনভেস্ট আছে। আবার এই যে 68.88 শেয়ার মার্কেটেতে ইনভেস্ট আছে, তার মধ্যে যদি দেখেন ম্যাক্সিমামটাই লার্জ ক্যাপ কোম্পানি শেয়ারেতে ইনভেস্ট আছে। 51.81% লার্জ ক্যাপে ইনভেস্ট আছে, মিড ক্যাপে ইনভেস্ট আছে 8.09%, স্মল ক্যাপে মাত্র 1.61% ইনভেস্ট আছে। আপনি দেখতেই পাচ্ছেন যে ম্যাক্সিমামটা লার্জ ক্যাপে ইনভেস্ট আছে, সুতরাং এটা কম রিস্কি। এবার ডেট ইনস্ট্রুমেন্ট, যেটা কিনা ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট এবং
যেখানে রিস্কটা রিলেটিভলি কম থাকে সেই জায়গাতে ইনভেস্ট আছে 20.66%। এবার এই 20.66%-এর ভেতরেতেও গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্ট আছে 13.44%, যেটা কিনা একদম সেফেস্ট ইনভেস্টমেন্ট মানা যায়, কারণ গভর্নমেন্ট ডিফল্ট করবে এটা আশা করা যায় না। বাকি লো রিস্ক সিকিউরিটিস, এবার লো রিস্ক সিকিউরিটিসটা কি? লো রিস্ক সিকিউরিটিস মানে বিভিন্ন কর্পোরেটের যেসব বন্ডে ইস্যু হয় না, ক্রেডিট রেটিং ভালো আছে এমন যেসব কোম্পানি আছে তাদের বন্ডেতে ইনভেস্ট হয়, এটাকেও খুব লো রিস্কই মানা হয়। সেরকম লো রিস্ক সিকিউরিটিজেতে ইনভেস্ট আছে 6.55%। তো টোটাল পোর্টফোলিওটা আপনার কাছে পরিষ্কার হয়ে গেল যে আপনার জমা টাকাটা কোথায় কিভাবে ইনভেস্ট হচ্ছে। এবার আপনার মনে নিশ্চয়ই এটা প্রশ্ন আসবে যে আমি এটাকে সাজেস্ট করলাম, কেন ওটা সাজেস্ট করলাম? দেখুন, আপনাকে আমি এর রিটার্নটা দেখাচ্ছি। যদি আপনি এর রিটার্নটা দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে এর যে অ্যানুয়ালাইজ রিটার্ন সেটা কিন্তু এর যে ক্যাটাগরি অ্যাভারেজ, অর্থাৎ এই সেম টাইপের যে সব ফান্ডগুলো আছে তাদের তুলনায় এর কিন্তু রিটার্নটা কম্পারেটিভলি ভালো আছে। যদি আপনি 1 বছরের রিটার্ন দেখেন তাহলে দেখতে পাবেন যে এই ফান্ডটা 22.81% রিটার্ন দিয়েছে, যেখানে এই ক্যাটাগরির অন্যান্য ফান্ডের যেটা অ্যাভারেজ সেটা হলো 16.51%। তো ক্যাটাগরির যে অ্যাভারেজ তার থেকে তো এই ফান্ডটা ভালো রিটার্ন দিয়েছে, তাহলে তো বলবো যে এই ক্যাটাগরির মধ্যে এটা বেস্ট। এবার একটা বছর তো ভালো দিলে হবে না, আমাকে দেখতে হবে যে বাকি 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর সব বছরেতে কি এটা ভালো পারফর্ম করেছে। আপনি নিচে দেখে নিন, আমি আর রিড করছি না। এর যে র্যাঙ্কিংটাও যদি দেখেন যে ওই ক্যাটাগরিতে কতগুলো ফান্ড আছে এবং তার মধ্যে র্যাঙ্ক কত, তাহলেও দেখতে পাবেন যে কনসিস্টেন্টলি এই ফান্ডটা প্রথম 3-এর মধ্যে আছে। তাহলে আমি এটাকে সাজেস্ট করতেই পারি, এই কারণের জন্যই এই ফান্ডটা আমি আপনাকে সাজেস্ট করতে পারি। আর একটা ফান্ড আপনাকে আমি সাজেস্ট করব, সেটা দেখুন, এটা হলো এইচডিএফসি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড। এই ফান্ডটাও কিন্তু খুব পপুলার ফান্ড। এই ফান্ডের যদি আপনি পোর্টফোলিওটা দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে 69.04% ডোমেস্টিক ইকুইটিজেতে আছে, অর্থাৎ শেয়ার মার্কেটেতে আছে। এবং এর মধ্যে যদি আপনি দেখেন যে লার্জ ক্যাপে আছে 43.77%, মিড ক্যাপে আছে 6.66% এবং স্মল ক্যাপেতে আছে 8.06%। তো এটা গেল ইকুইটির পোর্শন। এরপর ডেট ইনস্ট্রুমেন্ট অর্থাৎ ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টে আপনি যদি দেখেন সেখানে আছে 27.02% এবং এর মধ্যেও গভর্নমেন্ট সিকিউরিটি যেটা কিনা একদম সেফেস্ট সেখানে ইনভেস্ট আছে 16.17% এবং লো রিস্ক সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট আছে 10.85%। তো আপনার কাছে পরিষ্কার হয়ে গেল যে এই ফান্ডটা কিন্তু ডেট আর ইকুইটি এটার মিক্স করে রেখেছে। যখন দেখা যাবে যে ইকুইটি ভালো অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে, ইকুইটি থেকে ভালো রিটার্ন পেয়ে গেছে, তখন এই ফান্ডগুলো কি করে ইকুইটির পোর্শনটা কমিয়ে দেয়, অর্থাৎ ইকুইটিটাকে বিক্রি করে দেয়। বিক্রি করে দিয়ে সেই টাকাটা ফিক্সড অ্যাসেট যেগুলো আছে, যেমন ধরুন ডেট ইনস্ট্রুমেন্ট আছে, এইগুলোতে ইনভেস্ট করে দেয়। আবার যখন দেখা যায় যে ইকুইটি মার্কেট ডাউন আছে, অর্থাৎ সস্তায় পাওয়া যাচ্ছে ইকুইটি বা শেয়ার, তখন কি করে এই ডেট বিক্রি করে দিয়ে সেইখান থেকে কিছু টাকা আবার ইকুইটিতে ইনভেস্ট করে দেয়। তো এইভাবে একটা ব্যালেন্স করে চলে যাতে আপনি ভালো রিটার্ন পেতে পারেন। এবার যদি আপনি জানতে চান যে এই ফান্ডের পাস্ট পারফরমেন্স কেমন, অর্থাৎ 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর এই টাইম টেনিওরের মধ্যে এই ফান্ডটা কেমন রিটার্ন দিয়েছে, ক্যাটাগরি অ্যাভারেজের তুলনায় কতটা ভালো রিটার্ন দিয়েছে কি খারাপ রিটার্ন দিয়েছে, পুরো জিনিসটা আপনি দেখে নিন। আমি আপনাকে শো করছি, আপনি দেখতেই পাবেন যে প্রতি ক্ষেত্রেই এই ফান্ডটা কিন্তু এর ক্যাটাগরি অ্যাভারেজকে বিট করতে পেরেছে এবং কনসিস্টেন্টলি এই ফান্ডটা প্রায় 1 নম্বর পজিশনেতে আছে। সুতরাং এই ফান্ডটাকে সাজেস্ট না করার কোনো কারণ নেই। এইবার একটা কথা আমি বারবার আপনাদেরকে বলি যে যখনই আপনি ইনভেস্ট করবেন না, তখন কিন্তু ট্যাক্সেশনের ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে। তো এই যে ইকুইটি মিউচুয়াল ফান্ড এর ট্যাক্সেশনটা সেটা কীরকম হয়, এক্ষেত্রে যদি আপনি মিউচুয়াল ফান্ডটা কেনার 1 বছরের মধ্যে বিক্রি করে দেন, সেক্ষেত্রে আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে। যে এটার পার্সেন্টেজ হলো 15%, অর্থাৎ যতটা আপনি গেন করলেন তার 15% কিন্তু আপনাকে ট্যাক্স দিয়ে দিতে হবে। আর এর ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স যেটা, অর্থাৎ যদি আপনি 1 বছর পরে বিক্রি করেন, সেক্ষেত্রে তার ট্যাক্সেশনটা এরকম যে প্রথম 1 লাখ টাকা যে প্রফিট হলো সেই প্রফিটের উপরে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু যদি 1 লাখ টাকার বেশি হয়ে যায়, যে টাকাটা বেশি হচ্ছে সেই টাকাটার উপরে 10% ট্যাক্স দিতে হবে। এটা একটা ফিনান্সিয়াল ইয়ারের জন্য, অর্থাৎ একটা বছরেতে যদি আপনি 1 লাখ টাকার বেশি গেন করেন, যে টাকাটা বেশি গেন করছেন 1 লাখ টাকার উপরেতে, সেই টাকাটার উপরে আপনাকে 10% ট্যাক্স দিতে হবে। এটা হলো এই ইকুইটি মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের নিয়ম। এবার আপনি দেখে নিলেন যে এসডব্লিউপি অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের কী কী সুবিধা অ্যাডভান্টেজ আছে। কিন্তু কোনো ইনভেস্টমেন্টটা এমন হয় না যেখানে সবই ভালো কিছুই খারাপ নেই। আমি যখন কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান সম্বন্ধে আপনাকে বলবো, তখন আপনাকে আমি ভালোটা যেমন বলবো তেমন মন্দটাও বলবো। সেটা জানা কিন্তু খুব জরুরি, কারণ সবাই আপনাকে ভালোটা বলে বেরিয়ে যাবে, কিন্তু আপনাকে জানতে হবে যে এর মধ্যে মন্দটা কী আছে সেটাও জেনে রাখা দরকার। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে আপনি যখন রিটায়ার করবেন বা আপনি যখন এককালীন অনেক টাকা জমা করতে চাইবেন, তখন কি আপনি এসডব্লিউপি করবেন, তাহলে আমার উত্তর হলো সম্ভবত আমি করব না।
এবার আপনার মনে প্রশ্ন আসবে, কেন আপনি করবেন না? কেন আপনি যে এত বললেন এত ভালো? তার কারণটা হচ্ছে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের একটা বড় সমস্যা, যেটা আপনাকে আমি এখনও বলিনি, সেটা আপনাকে আমি এখন শো করছি। আমি সবার প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম না, সেই এক্সাম্পলটারই একটা বিপরীত জিনিসও ঘটতে পারে। দেখুন, আগের এক্সাম্পলটাকেই আমি আবার নতুন করে আপনার কাছে প্রেজেন্ট করছি। মনে করুন আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করবেন, ওই মিউচুয়াল ফান্ডটার আজকের দিনে দাঁড়িয়ে এনএভি 20 টাকা, তাহলে আপনি 50,000 ইউনিট পেয়ে গেলেন। এবার 1 বছর পরে ওই মিউচুয়াল ফান্ডের এনএভি 20 টাকা থেকে না বেড়ে কমে গিয়ে হয়ে গেছে 19 টাকা 50 পয়সা। এবার আপনি তো এসডব্লিউপির ইনস্ট্রাকশন দিয়েই রেখে দিয়েছেন, সুতরাং তারা আপনাকে টাকা দেবেই, তাদের কমিটমেন্ট। তো তারা কিভাবে টাকা দেবে? তারা আপনার মিউচুয়াল ফান্ড ইউনিট বিক্রি করেই টাকা দেবে। আপনি 20 টাকা দিয়ে মিউচুয়াল ফান্ড ইউনিট কিনেছিলেন, এখন দাম আছে 19 টাকা। 1 বছর পরে তারা আপনাকে টাকা দেওয়ার জন্য কি করবে? এই 19 টাকা 50 পয়সার এনএভির যে মিউচুয়াল ফান্ড, সেটাকেই বিক্রি করবে। তো এখন 6,000 টাকা দিতে গেলে আপনাকে কতগুলো ইউনিট বিক্রি করতে হবে? 6,000 ডিভাইড বাই 19.5, সেটা কত হলো? 307.69 ইউনিট। দেখুন, প্রায় 308টা ইউনিট কিন্তু আপনার বিক্রি হয়ে গেল, এবং সেটা লসে বিক্রি হলো, কারণ আপনার কেনা দামের থেকে বিক্রির দাম কম, কিন্তু আপনাকে দেবে 6,000 টাকা। আপনি খুশি হলেন, কিন্তু আপনার ইউনিট কিন্তু অনেক নেমে গেছে। এরপর দ্বিতীয় মাসে দেখা গেল যে মার্কেট খুব ডাউন চলছে, এনএভি 19.5 না, আরও কমে গেছে, 19 টাকা এনএভি দাঁড়িয়ে গেছে। কিন্তু আপনাকে 6,000 টাকা দেওয়ার জন্য এই মাসে তারা আপনার ইউনিট থেকে 315টা ইউনিটের মতো বিক্রি করে দেবে। সেকেন্ড মাসের পর থার্ড মাসে এসে দেখা গেল এনএভি আরও কম, কিন্তু তারা তাদের কমিটমেন্ট বজায় রাখার জন্য আবার 6,000 টাকা আপনাকে দেবে, কিন্তু 18 টাকা 50 পয়সা হিসাবে আপনার ইউনিট সেল করবে। তাহলে তৃতীয় মাসে আপনার ইউনিট বিক্রি হবে 6,000 ডিভাইড বাই 18.5, মানে 324.32। তাহলে বুঝতে পারলেন যে 3 মাস পরে আপনার আর কতগুলো ব্যালেন্স ইউনিট থাকবে? দেখা যাচ্ছে যে 3 মাস পরে আপনার ব্যালেন্স ইউনিট আছে 49,052টা। দেখলেন যে আপনার ইউনিট কত কমে গেছে। এবার ওই দিনে দাঁড়িয়ে যদি আপনি দেখেন যে আপনার মিউচুয়াল ফান্ডের টোটাল ভ্যালু কত, 49,052 ইন্টু ওই দিনের এনএভি কত, 18.5 আছে, 9,07,465.7। 10 লাখ টাকা আপনি ইনভেস্ট করেছিলেন, আপনার মিউচুয়াল ফান্ডে ওই দিনে দাঁড়িয়ে ভ্যালু হয়ে গেছে 9,07,000 টাকা। অনেক টাকা কমে গেছে। মানছি যে মিউচুয়াল ফান্ডের এনএভি কম হওয়ার জন্য কমেছে, কিন্তু তার সাথে আরেকটা বড় কারণ যে যখন কমে আছে সেই অবস্থাতেই আপনি বিক্রি করেছেন। একজন কৃষক ভাইয়ের পার্সপেক্টিভে ভাবুন, কৃষক ভাই ধান চাষ করেছে, যদি ভালো ফলন হয় তাহলে খেয়ে ছড়িয়ে তিনি সময় কাটিয়ে দিতেই পারেন, কিন্তু ধরুন 1 বছর খরা হলো, বৃষ্টি হলো না, অল্প ধান হয়েছে, তখন কৃষক ভাই কী করবেন? প্রথমেই দেখবেন যে আমার যেটা সিড ক্যাপিটাল, অর্থাৎ পরের বছর ধান লাগানোর জন্য যে বীজটা লাগবে সেটাকে প্রথমে আমাকে সরিয়ে রাখতে হবে, বাকি যেটা আছে সেটাকে আমি খাবার জন্য খরচা করব, কিন্তু বীজ ধানটাকে তো আমাকে রাখতে হবে, কারণ আমি যদি বীজ ধানটাই খেয়ে ফেলি সামনের বছরের জন্য আমি আমার পুরো জমিতে ধানই লাগাতে পারবো না। কে বলতে পারে সামনের বছর হয়তো আরও ভালো ফলন হবে, তখন গিয়ে আফসোস করতে হবে যে আমি তো বীজ ধানটাই খেয়ে ফেলেছি, আর আমি যেটুকু লাগিয়েছি ধান সেখানে যদি বাম্পার ফলনও হয় তাহলেও তো আমি কিছু পাবো না, কারণ অলরেডি আমার সিড ক্যাপিটালটাই নষ্ট হয়ে গেছে। তো এই এসডব্লিউপির ক্ষেত্রে সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা, আপনি ইনভেস্ট করার পর যদি বিয়ার ফেজ চালু হয়ে যায়, অর্থাৎ মার্কেট যদি ডাউন হতে থাকে, তখন সেই সময় তো আপনার ক্যাপিটালটাই আপনি খেয়ে ফেলবেন। তো সেই কারণের জন্য এসডব্লিউপিটা একটা বড় সমস্যা। আর দ্বিতীয় একটা বড় সমস্যা যেটা, সেটা হলো যে আপনার প্রতি মাসে সমান টাকা লাগবে এমন তো কোনো কথা নেই। আপনি এসডব্লিউপি যখন করছেন আপনাকে নির্দিষ্ট দিয়েই দিতে হবে যে আপনি 6,000 নেবেন, 5,000 নেবেন প্রতি মাসে। এবার দেখা যেতেই পারে যে কোনো মাসে দেখা গেল আপনার কম টাকার দরকার, তো ফালতু অতগুলো টাকা আপনি তুলে নিলেন, নিয়ে কী হবে? সে টাকাটা আপনি খরচাই করে ফেলবেন, টাকাটা লাগবে না, কিন্তু টাকা যখন ব্যাংকে এসে গেছে কী করবেন? আপনি খরচা করবেন, অথবা ওই টাকাটা আপনার আইডেল পড়ে থাকবে। তো সেটা তো দরকার নেই না, আপনি তো আপনার প্রয়োজন মতো টাকা তুলতে চান না স্কিম থেকে, তো তার জন্য এসডব্লিউপি করার কি আছে? আপনি টাকাটা ইনভেস্ট করুন, তারপর নিজের মতো বিক্রি করুন। এবার এই নিজের মতো কেনা বেচাটা সেটা তো বর্তমান সময়ে কিছু কঠিন না। তো বর্তমান সময়ে এই আইটি রিভলিউশনের যুগে আপনার মোবাইল ফোনেতেই অলরেডি এই মিউচুয়াল ফান্ড কেনা বেচার অনেক অ্যাপ আছে। একটা মাত্র ক্লিক করে 10 মিনিটের মধ্যে আপনি আপনার প্রয়োজন মতো মিউচুয়াল ফান্ড ইউনিট রিডিম করে নিতে পারবেন। যদি আপনার মনে হয় এই মাসে আমার 6,000 টাকা লাগবে না, তাহলে আপনি কেন 6,000 টাকা তুলবেন? আপনি 5,000 টাকার দরকারের জন্যই আপনি 5,000 টাকা যতগুলো ইউনিট বিক্রি হবে ততগুলো ইউনিটই বিক্রি করলেন, 2 দিনের মধ্যে টাকা আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে তো আপনাকে প্রতি মাসে সমান টাকা তোলার দরকার নেই। আর যখন ধরুন আপনার মার্কেট অলরেডি ডাউন চলছে, যেই সময় আপনি দেখছেন যে এখন বিয়ার ফেজ চলছে, আপনি চাইলে 2 বছর তোলা বন্ধ করতে পারেন। আপনি মনে করতে পারেন ঠিক আছে আমি এখন এখান থেকে টাকা তুলব না, কারণ আমার ক্যাপিটালটা ডাউন হয়ে যাবে, আমি অন্য টাকার ব্যবস্থা করব, অন্য আমার যেসব সোর্স আছে ইনকাম সেটাতে কাজে লাগাবো, সেখান থেকে টাকা ব্যবস্থা করব, কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে আমি টাকা তুলব না। কিন্তু যদি আপনি এসডব্লিউপিতে ইনস্ট্রাকশনটা দিয়ে রাখেন তাহলে কি হবে? তাহলে তো আপনার প্রতি মাসে টাকা আসতেই থাকবে, আপনার মিউচুয়াল ফান্ডের এনএভি কমুক বা বাড়ুক
সিস্টেম তো সেটা দেখবে না, তারা প্রতি মাসে আপনার ইউনিট রিডিম করতে থাকবে এবং দেখা যাবে যে আপনি আপনার প্রিন্সিপালটাই খেয়ে ফেলেছেন। সেই কারণের জন্য আমি এটা চাই যে মিউচুয়াল ফান্ডে আমিও ইনভেস্ট করব, লামসাম ইনভেস্ট করব, কিন্তু তারপরে কেনা বেচার ব্যাপারটা আমার নিজের কন্ট্রোলে রাখবো। আমার যখন টাকার দরকার হবে, যতটা দরকার হবে ঠিক সেই পরিমাণে ইউনিট আমি নিজে বিক্রি করব। তো কন্ট্রোলটা টোটাল আমি আমার নিজের হাতেই রাখতে চাই। এবার মিউচুয়াল ফান্ডে যদি আপনি এসআইপি করতে চান তাহলে নিশ্চয়ই আপনি জানতে চাইবেন যে সেরা মিউচুয়াল ফান্ড কোনটা। সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।